ইনকিলাব 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 ক্ষমতা না জনতা, ইয়াপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আর কোনো ঢাক গুড়গুড় নয়, একেবারে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন ছাত্ররা। ওই ছাত্ররা যারা হাসিনাকে তারাবার ক্রেডিট নিয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মাথা ছিলেন, সেই হাসনাত আবদুল্লাহ, সেই সার্জিস আলম, সেই নাহিদ ইসলাম, এরা একেবারে রাজনীতির ময়দানে নামলেন। কতটা সাকসেস হবেন নাকি ফেল হবেন সেটা পরের বিষয়, কিন্তু কি উদ্দেশ্যে এই রাজনৈতিক দল গঠন করা হলো এবং কি বার্তা দেওয়া হলো শুরুর দিনে, যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন সেই শুক্রবার এই রাজনৈতিক দল গঠন হলো। শুক্রবার রাজনৈতিক দল আত্মপ্রকাশের মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই রাজনৈতিক দলের কারা মাথা হচ্ছেন, কারা লেজুর হচ্ছেন সেই সব ঘোষণা হয়েছে। আর শুক্রবার হলো আত্মপ্রকাশ। একেবারে নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে। উন্নয়নমূলক রাজনীতির কথা এরা বলছেন, কিন্তু যখনই প্রশ্ন করা হচ্ছে দলের আদর্শ কি হবে, উন্নয়নের বাইরে এদের মুখে কোনো কথা নেই। আপনারা জানেন যে ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক, কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট মতাদর্শ থাকে। এদের একটা উদ্দেশ্য আছে, কোনোক্রমে খাওয়ার উদ্দেশ্য, এবং সামনে তারা উন্নয়নের উদ্দেশ্য বলছেন। সমস্ত রাজনৈতিক দলের মুখে একটা উন্নয়নের বুলি থাকে, কিন্তু তারপরেও তাদের একটা উদ্দেশ্য হয়, একটা মতাদর্শ হয়। কিন্তু মতাদর্শের জায়গায় এই রাজনৈতিক দলের কোনো হাল হকিকত পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? বিভিন্ন মতাদর্শের লোক আছেন, কিন্তু বেসিক্যালি যারা আছেন তারা কখনো না কখনো জামাতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন। নাহিদ থেকে সার্জিস থেকে হাসনাত, সকলেই কখনো এদের মুখে জামাতের বিরোধিতা আপনারা শোনেননি, শুনবেন না। মূলত হাসিনা বিরোধিতাকে কেন্দ্র করে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এর আগেও আমরা বাংলাদেশে যতবার পট পরিবর্তন হয়েছে দেখেছি, একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখেছি। সেই মেজর জিয়ার আমল থেকে। মেজর জিয়া ক্ষমতায় এলেন, নতুন রাজনৈতিক দল হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, প্রধান বিরোধী দল, যারা এখন সরকারে আসবে আসবে করে দিন গুনছে। ৭১-এ মুক্তিযুদ্ধের আদর্শকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল হলো তার আগে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পর বিএনপি, তারপরে জাতীয় পার্টি এরশাদের আমলে সামরিক শাসন আমরা বাংলাদেশে বেশ কয়েকবার দেখছি। আর এবার ২৪-এ একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। স্বাভাবিকভাবেই একটা নতুন রাজনৈতিক দল হবে, এই সুযোগের সন্ধানে অনেকেই ছিলেন, এবং সেই সুযোগ সন্ধানীরা ইউনূসকে সামনে রেখে সেই মতলবটাকে পূরণ করতে চলেছেন। কিন্তু রাজনৈতিক একটা দল গঠন করা আর ভোটে জিতে সরকারে আসার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের বাংলাদেশের সব থেকে বেশি সংগঠন মজবুত, আপনি তাদের পছন্দ করুন আর না করুন, সেই দলের নাম বিএনপি। দ্বিতীয় জায়গায় রয়েছে কারা? জামাত। কিন্তু সেই জামাতের গায়ে অনেক দাগ। জামাতের গায়ে র্যাডিক্যালিজম প্রমোট করার দাগ, জামাতের গায়ে মৌলবাদী শক্তিদের মদদ দেওয়ার একটা দীর্ঘদিনের অভিযোগ আছে। জামাতের বিরুদ্ধে বিচার বহির্ভূত কাণ্ড ঘটানোর বহু উদাহরণ, বহু ইতিহাস আছে। মারাত্মক সব অভিযোগ। জামাত যাদের পছন্দ করে না দুনিয়া থেকে সরিয়ে দেয়। সে শিরা কেটে হোক, গুম করে হোক, খুন করে হোক, চাপাতি দিয়ে আক্রমণ করে হোক, নানান সময় নানান অভিযোগ। এবং সব থেকে বড় যেটা অভিযোগ, ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এই জামাত, পাকিস্তানের সমর্থন করেছিল, পাকিস্তানের দোসর বলা হয়। এবং ঠিক সেই কারণেই কি জামাত নিজেদের একটা শেল অর্গানাইজেশন, যেরকম ব্যবসার ক্ষেত্রে একটা কোম্পানি আর একটা শেল কোম্পানি তৈরি করে, এই রাজনীতির ময়দানেও কি জামাতের একটা শেল অর্গানাইজেশন, জামাতের একটা মুখোশ সংগঠন হচ্ছে এই নতুন পার্টি, যার নাম জাতীয় নাগরিক পার্টি। কারণ যারা ক্ষমতায় আছেন তারা বেশিরভাগ ছাত্র শিবিরের সদস্য ছিলেন, আছেন, বা সমর্থন করেছেন অতীতে বা বর্তমানে, কখনো না কখনো।
জামাত কি তাদের তরুণ ব্রিগেডকে এগিয়ে দিচ্ছে এই জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে? আমাদের প্রশ্নটা কিন্তু থাকছে। কারণ হাসনাত থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে নাহিদ, কারো মুখে আমরা কখনো জামাত বিরোধিতা শুনিনি। ৭১-এ যে জামাত বাংলাদেশ গঠন চাইনি তার বিরোধিতা শুনিনি। সকলের মুখে পিন পয়েন্ট এজেন্ডা, হাসিনা এবং মুজিবের বিরোধিতা। মুজিবের বিরোধিতা করেছিল কারা? এই জামাতরাই তো। সেই ৭১-এ যখন মুজিব চেয়েছিলেন একটা নতুন রাষ্ট্র গঠন করতে, ঠিক সেই সময় জামাত, আল বাদার এই সংগঠনগুলো বিরোধিতা করেছিল। পরে আল বাদার অস্তিত্ব হারিয়েছে, আল বাদারের ক্যাডাররা জামাতে মিশে গেছেন। পাকিস্তানপন্থী সকলেই জামাতে আছেন, ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। সেই পাকিস্তানের প্রেতাত্মা হাসিনা যাদেরকে বলতেন এই জামাত তাদের একটা গ্রহণযোগ্যতার অভাব আছে, বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে। যারা র্যাডিক্যাল পার্টি আছেন, র্যাডিক্যাল মতাদর্শে বিশ্বাস করেন, তারা জামাতের একাংশ, তারা জামাতকে সমর্থন করেন। কিন্তু আপামর বাংলাদেশির মুখে জামাতের সমর্থন পাওয়া যায় না। জামাতকে ঘিরে আতঙ্ক রয়েছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে। বাংলাদেশিদের সঙ্গে কয়েকজনের সাথে আমার কথা হচ্ছিল। জামাত এই কয়েক মাসের মধ্যেই প্রচার করতে শুরু করে দিয়েছে মেয়েরা স্বামীর সাথে বেরোতে পারবে কি পারবে না, মেয়েরা কাদের সাথে বেরোতে পারবে, কাদের সাথে বেরোতে পারবে না, এই ফতোয়া দেওয়া শুরু করেছে। শুধু তাই না, ছেলেরা ক্লিন শেভ থাকতে পারবে কিনা, জিন্স প্যান্ট পরতে পারবে কিনা, কি জামা কাপড় পরতে হবে পুরুষ, সেটাও জামাত ঠিক করে দেবে। জামাত এই প্রচার শুরু করেছিল। স্বাভাবিকভাবেই শহুরে বাংলাদেশিদের মধ্যে এবং কি যারা মফস্বলে বাস করেন, গ্রামেগঞ্জে বাস করেন, তাদের মনেও আতঙ্ক দেখা দিয়েছে। এবার আমরা যা পরবো, যা খাবো, সব কি জামাত ঠিক করে দেবে? আর ঠিক সেই কারণে জামাত এটা বুঝতে পেরে সুযোগের সন্ধানে ছিল, তারা তাদের তরুণ ব্রিগেডকে মাঠে নামিয়েছে এই নাগরিক পার্টির আড়ালে। এই নাগরিক পার্টি এই কারণেই তাদের মতাদর্শ এখন রিভিল করছে না। তাদের যখনই প্রশ্ন করা হচ্ছে আপনাদের মতাদর্শ কি, তাদের পিন পয়েন্ট এজেন্ডা মুজিবের বিরোধিতা। মুজিব তো গত হয়েছেন কয়েক দশক হয়েছে, কিন্তু তারপরেও মুজিবের ভূত তাদের মাথা থেকে যাচ্ছে না। মুজিব এবং হাসিনার বিরোধিতা ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। না মুজিব বেঁচে আছেন, না হাসিনা দেশে আছেন, তারপরেও তাদের মুখে শুধু মুজিব আর হাসিনা, হাসিনা আর মুজিব। ক্ষমতায় আসলে তারা কি করবেন সে কথা তাদের মুখে নেই। যখন ক্ষমতায় আসবেন তারা, এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, আরেকটা বড় প্রশ্ন হলো তারা ক্ষমতায় আসবেন কি করে, ক্ষমতায় আসায় তাদের লক্ষ্যটা কি। তাদের স্পষ্ট লক্ষ্য, তাদেরকে যদি আপনি কমিটি দেখেন, দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে কমিটি করা হচ্ছে, বলা হচ্ছে তরুণ ব্রিগেড। যারা এই নাগরিক পার্টিকে পরিচালনা করছে তারা খুব ভালোভাবেই জানে নতুন রাজনৈতিক দল গঠন করতে গেলে, তাদের সাকসেস হতে গেলে, রাজনীতির ময়দানে তাদের দীর্ঘদিন ব্যাটিং করতে গেলে তাদের সংগঠনের দরকার। সাধারণ মানুষ তো এদের পাশে দাঁড়াচ্ছে না। যারা ভোটার তাদের অলরেডি বাংলাদেশে এইটুকু ম্যাচুরিটি হয়ে গেছে, তারা কে কাকে ভোট দেবে সেটা তাদের ডিসাইডেড। কেউ হাসিনাপন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ জামাতপন্থী। কিন্তু এই নতুন দলকে কারা সমর্থন করবেন সেটা এখনো ক্লিয়ার নয়। স্বাভাবিকভাবেই এই সংগঠন বৃদ্ধি করার লক্ষ্যে এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে চাইছে এবং এই একই কায়দা নিয়েছিল অতীতে জামাতের ছাত্র শিবির বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে ঢুকে সংগঠন বৃদ্ধি করেছে। এছাড়াও তাদের মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, যেখান থেকে তারা সংগঠন বিস্তার করে। তাদের বিভিন্ন শাখা সংগঠন রয়েছে। কিন্তু নতুন যে সংগঠন, তাকে বিস্তার করার জন্য তারা একই পন্থা অবলম্বন করছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি। বাংলাদেশের বর্তমান সাধারণ তরুণ প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির বিরোধিতা করছে। তারা কিন্তু শিক্ষার প্রতিষ্ঠানে যে রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে, বিভিন্ন রাজনৈতিক দলের, বাংলাদেশে বলা হয় রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, ছাত্র সংগঠনগুলিকে, এই লেজুর বৃত্তি বন্ধ করার আবেদন তারা করছে। কিন্তু এই নতুন নাগরিক পার্টি তারাও কিন্তু এই লেজুর বৃত্তিটা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা ক্যাডার বেস তৈরি করতে চাইছে এবং এরপরে তারা রাজনীতির ময়দানে একেবারে কদম রেখে দেবে ভোট হলে। এখন অবধি তাদের সিম্বল ঠিক হয়নি, সিম্বল ঠিক করতে হবে।
রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে 500টা ডিলিমিটেশন হওয়ার পর বাড়ার সম্ভাবনা রয়েছে সেই কেন্দ্রগুলোতে তাদের প্রার্থী নামানোর ব্যাপার রয়েছে। এবার বাংলাদেশে যখন ভোটের কথা আসছে তখন ভোটে এরা প্রার্থী দেবেন, এখন অবধি কারা প্রার্থী হবেন সেটা ডিসাইডেড নয়, এবং ভোটে প্রার্থী দিলেই কি তারা জিতবেন একটা বড় প্রশ্ন। লং রানে কি তারা সাকসেস হবেন? উদ্দেশ্য এবং নীতিহীন রাজনৈতিক দলের কি অবস্থা হয় সেটা আমরা ভারতে লক্ষ্য করেছি। ভারতের রাজধানী দিল্লি যেমন ঢাকায় আজ আত্মপ্রকাশ করছে এক সুবিধাবাদী পার্টি, ঠিক সেরকমই আজ থেকে বছর 15 আগে এরকমই এক সুবিধাবাদী পার্টি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আত্মপ্রকাশ করেছিল, যাদের কোনো এজেন্ডা ছিল না, শুধুমাত্র ক্ষমতায় আসতে হবে এই এজেন্ডা ছাড়া। দিল্লিতে শীলা দীক্ষিত 15 বছর শাসন করে ফেলেছেন। দুর্নীতিতে জর্জরিত কংগ্রেসের সরকার সেই সুযোগে এরকমই একটা আন্দোলন সংগঠিত করে, শাসক বিরোধী আন্দোলন, আত্মপ্রকাশ হলো আম আদমি পার্টি, যাদেরও ঠিক সেই রকম কোনো আদর্শ ছিল না। না ছিলেন তারা বামপন্থী, না ছিলেন তারা দক্ষিণপন্থী, না তাদের কাছে কোনো অঞ্চল, রাজ্য বা দেশ স্বাধীনতা আনার কোনো বিষয় ছিল, না তারা রাজ্যের কোনো আত্মপ্রকাশ ঘটাতে পেরেছেন, রাজ্য তৈরি করার আন্দোলনে ছিলেন, না দেশের স্বাধীনতার সঙ্গে তাদের কোনো বিষয়। স্বাভাবিকভাবে তাদের মধ্যেও উন্নয়ন ছাড়া অন্য কোনো মতাদর্শের বড় ঘাটতি ছিল। আর ঠিক এই একই ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এই ঢাকার পার্টির ক্ষেত্রেও। শেষ পর্যন্ত কি হলো? নির্বাচনে হার, এরপর আর এই দলটাকে খুঁজে পাওয়া যাবে না। অন্তত দিল্লির ক্ষেত্রে সেই সময় শীলা দীক্ষিতের চরম বিরোধিতা ছিল, স্বাভাবিকভাবেই শীলা দীক্ষিত হারতেন। সেই জায়গায় বিজেপির আসার জায়গাটায় তারা ভাগবটোয়ারা করে, আন্ডারস্ট্যান্ডিং করে কংগ্রেসের সঙ্গে ক্ষমতায় এলেন কেজরিওয়াল, পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটে শরিক হলেন। বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলাদা, আবার কিছুটা সিমিলারিটিও আছে। কিরকম? বাংলাদেশে এরাও হাসিনার বিরোধিতা করছেন, এদেরও কোনো আদর্শ নেই। শুধু শীলা দীক্ষিতকে দেশ ছেড়ে পালাতে হয়নি, বাংলাদেশে হাসিনা দেশে থাকতে পারেননি, শুধু এইটুকুই পার্থক্য। এই নীতি আদর্শহীন পার্টি লং রানে মোকাবিলায় পড়বে আওয়ামী লীগের এবং বিএনপির, যাদের ক্যাডার বেস প্রচুর। একমাত্র ইউনূস সাহেব যদি সেনাবাহিনীকে ময়দানে নামান, পুলিশ প্রশাসনকে ময়দানে নামান এবং ভোটে রিগ করেন, ভুয়ো ভোট করান, যেটা অতীতে বাংলাদেশে বহুবার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই ক্ষেত্রে এই রাজনৈতিক দলের, শিশু রাজনৈতিক দল, তাদের একটা কিছু আসন জেতার জায়গা আছে। না হলে বর্তমানে যা পরিস্থিতি, এই রাজনৈতিক দল একটাও সিট পাওয়ার মতো জায়গায় নেই, এবং আগামী দিনেও এদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বড় প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে মাধ্যমে পরবর্তী পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।